হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এক্সাম প্রিপারেশন বা তোমাদের যা সিলেবাস যা প্রোভাইড করা হয়েছে সমস্ত কিছু নিয়ে কিন্তু তোমরা পড়াশোনা শুরু করে দিচ্ছ এবং এর পাশাপাশি কিন্তু আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারকে রাখছো পাশে। তো চলো আজকে আমরা আলোচনা করবো এই বিষয়টা নিয়ে, কেন্দ্রীভূত বিকেন্দ্রীভূত শিক্ষা প্রশাসন। তোমাদের পেপার 7 যেটা আছে সেখানে দেখবে যে এই বিষয়টা কিন্তু রয়েছে। চলো শুরু করা যাক। শিক্ষা ব্যবস্থার সফল পরিচালনা, শিক্ষা এডুকেশন সিস্টেম ঠিকঠাকভাবে চালাতে হবে। তার জন্য কি বলছে, দুটো গুরুত্বপূর্ণ পদ্ধতি আছে, একটা কেন্দ্রীভূত মানে সেন্ট্রালাইজড এবং আরেকটা কি বিকেন্দ্রীভূত মানে ডিসেন্ট্রালাইজড। ঠিক আছে, এই দুটো পদ্ধতির মাধ্যমে শিক্ষার মান উন্নয়ন, নীতি নির্ধারণ এবং বাস্তবায়ন সমস্ত কিন্তু কার্যকর করা হচ্ছে। তাহলে কেন্দ্রীভূত বিকেন্দ্রীভূত এই বিষয়টা কি, সেন্ট্রালাইজড ডিসেন্ট্রালাইজড যেটা বলা হচ্ছে বাংলায় হচ্ছে কেন্দ্রীভূত এবং বিকেন্দ্রীভূত শিক্ষা প্রশাসন কি করছে, শিক্ষা ব্যবস্থাটাকে ঠিকঠাকভাবে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য এই যে দু ধরনের পদ্ধতি রয়েছে, একদিকে সেন্ট্রালাইজড রয়েছে একদিকে ডিসেন্ট্রালাইজড রয়েছে, এবং এই দুটো পদ্ধতির মাধ্যমে শিক্ষার মান উন্নয়ন করা, নীতি নির্ধারণ করা। তারপরে শুধুমাত্র মান উন্নয়ন নীতি নির্ধারণ করলে তো হবে না, সেটাকে আবার বাস্তবায়িত করতে হবে। তো সমস্ত ক্ষেত্রে কিন্তু এই দুটো পদ্ধতি কাজে লাগে। ঠিক আছে, চলো এইবারে আমরা দেখি কেন্দ্রীভূত শিক্ষা প্রশাসন কি। যখন শিক্ষার সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত একটা কেন্দ্রীয় সংস্থা বা সরকারের উচ্চ পর্যায়ে নেওয়া হয় তখন তাকে কি বলছে, কেন্দ্রীভূত শিক্ষা প্রশাসন। কি হবে এখানটায়, শিক্ষার কিছু গুরুত্বপূর্ণ ডিসিশনস কি হবে কেন্দ্রীয় সংস্থা বা সরকারের উচ্চ পর্যায়ে নেওয়া হবে, তাহলে সেটাই কেন্দ্রীভূত বলবে। বৈশিষ্ট্য কি, দেখো এখানে আরেকটু আছে, শিক্ষা ব্যবস্থার নিয়ন্ত্রণ মূলত রাষ্ট্র বা কেন্দ্রীয় কর্তৃপক্ষের হাতে কিন্তু থাকে, সেটা কেন্দ্রীভূত শিক্ষা প্রশাসনে। বৈশিষ্ট্যগুলো একটু দেখে নিচ্ছি। কেন্দ্রীয় নিয়ন্ত্রণ, সমস্ত নীতিমালা, পাঠ্যক্রম, মূল্যায়ন পদ্ধতি, শিক্ষক নিয়োগ সমস্ত কিছু কেন্দ্রীয়ভাবেই হবে। নীতিমালা কি হবে, পাঠ্যক্রম কি হবে, শিক্ষকের যে নিয়োগ হচ্ছে সমস্ত দিকটা কিন্তু কেন্দ্রের নিয়ন্ত্রণে হবে। তারপরে হচ্ছে একক প্রশাসনিক কাঠামো, শিক্ষা মন্ত্রণালয় বা নির্দিষ্ট সংস্থা শিক্ষার পরিকল্পনা বাস্তবায়ন করে। এই ধরনের শিক্ষা ব্যবস্থা কি হচ্ছে, পুরো দেশে একই রকমের পাঠ্যক্রম ও পরীক্ষার পদ্ধতি বজায় থাকে। এবং অর্থায়ন আছে, শিক্ষার মান নিয়ন্ত্রণ আছে। অর্থায়নে কি বলা হচ্ছে, যে সরকার কর্তৃক বিভিন্ন খাতে, পড়াশুনোর বিভিন্ন খাতে বিভিন্ন যে মানে অ্যামাউন্টগুলো রয়েছে, অর্থ বরাদ্দ যেটা বলে সেটা করা হচ্ছে সরকারের দিক থেকে। তারপরে শিক্ষার মান নিয়ন্ত্রণ, শিক্ষার গুণগত মান বজায় রাখার জন্য কেন্দ্রীয় পর্যায়ে নিয়মিত পরিদর্শন করা হচ্ছে এবং তার কিন্তু মূল্যায়নও করা হচ্ছে, যে শিক্ষার মান ঠিকঠাক আছে কিনা সেটা যাচাই করার জন্য। আচ্ছা চলো এবার সুবিধা অসুবিধাগুলো একটু দেখে নিচ্ছি। একীভূত শিক্ষা ব্যবস্থা কীরকম, মানে সমগ্র দেশে অভিন্ন শিক্ষানীতি কার্যকর করা সম্ভব, একরকম হবে। ঠিক আছে, সেটা উন্নত মানের শিক্ষা, কেন্দ্রীয়ভাবে পরিকল্পিত পাঠ্যক্রমের ফলে শিক্ষার মান বজায় থাকে, দুর্নীতি ও অনিয়ম কমে। কেন্দ্রীয় যদি নিয়ন্ত্রণে মানে কেন্দ্রের নিয়ন্ত্রণে যদি থাকে তাহলে প্রশাসনিক স্বচ্ছতা কিন্তু এক্ষেত্রে বজায় থাকছে, এটা বলা হচ্ছে। এবং মানে খুব ফাস্ট ডিসিশন নেওয়া হয় এক্ষেত্রে, মানে কেন্দ্রীয় প্রশাসনের হাতে যদি থাকে শিক্ষা ব্যবস্থাটা তাহলে সেটা কি বলা হচ্ছে, দ্রুত নীতিগত সিদ্ধান্ত নিতে পারে। হলো, আচ্ছা অসুবিধাগুলো দেখো। স্থানীয় চাহিদা উপেক্ষিত হয়, শিক্ষানীতিতে স্থানীয় সংস্কৃতির প্রয়োজন অনুযায়ী পরিবর্তন সম্ভব হয় না। মানে কি বলা হচ্ছে, যদি কেন্দ্রের হাতে ন্যস্ত থাকে যে শিক্ষা মানে এডুকেশন যেই সিস্টেমটা রয়েছে সেটা যদি কেন্দ্রের দ্বারা পরিচালিত হয় তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, লোকাল যে সংস্কৃতিগুলো বলো বা লোকাল যে প্রয়োজন আছে সেইগুলো কিন্তু সেই ক্ষেত্রে একটু প্রবলেম দেখা দেয়। এছাড়াও শিক্ষা ব্যবস্থায় স্থবিরতা, পরিবর্তনের জন্য কিন্তু দীর্ঘ সময় লাগে। এগুলো হচ্ছে কিছু, যদি চেঞ্জেস আনতে হয় তখন দেখা যাচ্ছে যে একটু টাইম লাগে সেই চেঞ্জটা আনতে। আচ্ছা তাহলে কিন্তু আমাদের কেন্দ্রীভূতটা কমপ্লিট হয়ে গেল। এবারে বিকেন্দ্রীভূতটা দেখি। দেখো, যখন শিক্ষা নীতি নির্ধারণ, পরিকল্পনা, বাস্তবায়নের দায়িত্ব এবার কি হবে, স্থানীয় প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান বা স্থানীয় সম্প্রদায়ের হাতে অর্পণ করা হয় তখন তাকে বিকেন্দ্রীভূত শিক্ষা প্রশাসন বলে। কেন্দ্রীভূততে আমরা কি দেখলাম, এই জিনিসগুলো কেন্দ্রের হাতে ন্যস্ত ছিল। ঠিক আছে, এখানে আমরা কি দেখছি, যে স্থানীয় প্রশাসন দেখবে বিষয়টা, শিক্ষা প্রতিষ্ঠান স্থানীয় সম্প্রদায়ের হাতে অর্পণ করা হবে, তো সেটা হচ্ছে কিন্তু ডিসেন্ট্রালাইজড। ঠিক আছে, পার্থক্যগুলো ভালো করে মনে রাখবে। বৈশিষ্ট্যগুলো দেখো, স্থানীয় সিদ্ধান্ত গ্রহণ, অঞ্চলভিত্তিক পাঠ্যক্রম, অর্থায়ন, সম্পদের ব্যবস্থাপনা, শিক্ষক ও কর্মচারী নিয়োগ। এবার স্থানীয় সিদ্ধান্ত গ্রহণ কি, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান প্রশাসন শিক্ষা বিষয়ক সিদ্ধান্ত নিতে পারে।
অঞ্চল ভিত্তিকটা কি হচ্ছে, স্থানীয় চাহিদা অনুযায়ী পাঠ্যক্রম নির্ধারণ করা যায়, যেটা আমরা কেন্দ্রীভূতর ক্ষেত্রে দেখলাম যে ওখানে একটা অসুবিধা ছিল। ঠিক আছে, অর্থায়ন সম্পদের ব্যবস্থাপনা, স্থানীয় প্রশাসন বা বিদ্যালয়ের সরাসরি অর্থ বরাদ্দ ও ব্যবস্থাপনা, এবং লাস্ট কি আছে, শিক্ষা ও কর্মচারী নিয়োগ, স্থানীয় বিদ্যালয় এবং প্রশাসন শিক্ষকের নিয়োগ এবং মূল্যায়ন করতে পারে। না পুরো বিষয়টা না কি হচ্ছে, মানে লোকাল যে সংস্থা বলো, লোকাল প্রশাসন বলো, সেগুলোর মাধ্যমে কিন্তু চালনা করা হচ্ছে। সেটা কোন ক্ষেত্রে, বিকেন্দ্রীভূতকরণ করা হচ্ছে যখন, বিকেন্দ্রীভূত শিক্ষা প্রশাসন সেই ক্ষেত্রে। ঠিক আছে, এটারও সেম সুবিধা অসুবিধা আছে। এক সেকেন্ড, কালিটা একটু চেঞ্জ করি। দেখো কি আছে, স্থানীয় চাহিদা অনুযায়ী শিক্ষা ব্যবস্থা, শিক্ষার উন্নয়ন স্থানীয় চাহিদার ভিত্তিতে করা যায়, যেটা আমরা কেন্দ্রীভূত প্রশাসন শিক্ষা প্রশাসনে দেখলাম যে সেখানে একটা অসুবিধা ছিল। তো এখানে দেখো সুবিধাতেই রয়েছে সেটা, যে সেটা স্থানীয় চাহিদা অনুযায়ী চেঞ্জেসগুলো হচ্ছে। দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, বলছে কেন্দ্রীয় অনুমতির এখানে প্রয়োজন হয় না, বলে শিক্ষা বিষয়ক যদি কোনো ডিসিশনস নিতে হয়, কোনো চেঞ্জেস আনতে হয়, তাহলে সেটা খুব তাড়াতাড়ি সম্ভব হচ্ছে। উদ্ভাবনী শিক্ষা ব্যবস্থা, স্থানীয় বিদ্যালয়গুলো শিক্ষার উন্নয়নে নতুন পদ্ধতি প্রয়োগ করতে পারে। সমাজের অংশগ্রহণ বৃদ্ধি, অভিভাবক ও স্থানীয় সম্প্রদায় শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কিন্তু সক্রিয় ভূমিকা পালন করতে পারে। সুবিধা আছে কিছু, এবার চলো অসুবিধাগুলো দেখি। মানের তারতম্য, বিভিন্ন অঞ্চলে শিক্ষার মান ভিন্ন হতে পারে। ঠিক আছে, এটা একটা অসুবিধা কিন্তু, যদি লোকালি সব কিছু দেখরেখ করা হয় তাহলে সেই ক্ষেত্রে। দুর্নীতির ঝুঁকি, স্থানীয় স্তরে প্রশাসনের দুর্বলতার কারণে এই সময় দেখছি যে আমরা কাজের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় থাকছে না। অপর্যাপ্ত অর্থায়ন, অনেক অঞ্চলে পর্যাপ্ত তহবিল না থাকায় শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বাধাগ্রস্ত হচ্ছে, যেটা আমরা কেন্দ্রীভূততে কি দেখলাম যে সরকার কিন্তু বিভিন্ন খাতে অর্থ বরাদ্দ করছে, কিন্তু বিকেন্দ্রীভূতকরণে দেখছি যে এই যে অর্থ বরাদ্দ বা শিক্ষার জন্য কিছু বাজেট তৈরি করা, সেটা ঠিকঠাক মতন হচ্ছে না, তখন শিক্ষার মান উন্নয়ন কিন্তু আলটিমেটলি থেমে থাকছে। ঠিক আছে, আচ্ছা এইবারে দেখো তুলনামূলক একটু যদি বিশ্লেষণ করে দেওয়া যায় তাহলে কেমন হয় বিষয়টা। দেখি চলো কোন কোন বিষয় এখানে বিষয় আছে। এক পেশায় কেন্দ্রীভূত শিক্ষা প্রশাসন, একদিকে বিকেন্দ্রীভূত শিক্ষা প্রশাসন। কি বলা আছে, যদি আমি নিয়ন্ত্রণের উপর বেস করে দেখি তাহলে কেন্দ্রীয় সরকার, শিক্ষা মন্ত্রণালয় তারা নিয়ন্ত্রণ করছে। এখানে কি করছে, স্থানীয় প্রশাসন ও বিদ্যালয় তারা দেখছে বিষয়টা। পাঠ্যক্রম কি করছে, সারা দেশে অভিন্ন একই থাকবে, কিন্তু কেন্দ্রীভূত শিক্ষা প্রশাসনের স্থানীয় চাহিদা অনুযায়ী এটা চেঞ্জ হচ্ছে। বিভিন্ন ধরনের ডিসিশনসগুলো যখন নেবে তখন সেটা কে নেবে, কেন্দ্রীয়ভাবে ধীর গতিতে হবে, কিন্তু যখন সেটা বিকেন্দ্রীভূত তখন তার কেন্দ্রের কোনো এখানে হস্তক্ষেপ থাকছে না, তখন কি হবে, স্থানীয়ভাবে দ্রুতগতিতে সেটা নেওয়া হবে। মান নিয়ন্ত্রণ যদি দেখি তাহলে উচ্চ মান বজায় থাকবে, এবং বিভিন্ন অঞ্চলে এখানটায় দেখছি যে মানের পার্থক্য কিন্তু হতে পারে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো দুর্নীতির আশঙ্কা, কেন্দ্রীভূত শিক্ষা প্রশাসনে দুর্নীতির আশঙ্কাটা কম থাকে, কিন্তু যখন সেটা হচ্ছে স্থানীয় স্তরে চলে যাচ্ছে তখন কিন্তু যথেষ্ট দুর্নীতির কিন্তু চান্সেস রয়েছে। হ্যাঁ, স্থানীয় স্তরে দুর্নীতির ঝুঁকি বেশি। তো তোমরা চাইলে এটা একটু দেখে নিতে পারো, আমি সরে যাচ্ছি। ঠিক আছে, চলো। তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। এখানে রটা নিচে নেমে গেছে। কেন্দ্রীভূত বিকেন্দ্রীভূত শিক্ষা প্রশাসনের উভয় পদ্ধতি নিজস্ব সুবিধা, নিজস্ব অসুবিধা, কিছু লিমিটেশন, সমস্ত কিছু নিয়ে কিন্তু আসে। ঠিক আছে, তো উন্নত শিক্ষা ব্যবস্থার জন্য এই যে দুটো পদ্ধতি, এই দুটার মধ্যে একটা ব্যালেন্স করার প্রয়োজন রয়েছে। কেন্দ্রীভূত ব্যবস্থার মাধ্যমে কি হচ্ছে, শিক্ষার মানগুলো বজায় রাখা সম্ভব, সেখানেও আমরা কিছু প্রবলেমস দেখলাম। আবার ঠিক তেমনই বিকেন্দ্রীভূত শিক্ষা প্রশাসন দেখলাম, সেখানেও কিছু প্রবলেমস ছিল, আবার কিছু কিন্তু সুবিধাগুলোও ছিল। তো এই ছিল কিন্তু আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। আশা করছি আমি কিন্তু জিনিস দুটো তোমাদেরকে বোঝাতে পারছি, শুধুমাত্র বোঝানো না, সেই দুটোর মাধ্যমে একটু যে ডিফারেন্সগুলো ছিল সেটাও তোমাদের সামনে তুলে ধরতে পেরেছি। এবার চলে আসি ইনফরমেশনের পালায়। তোমরা এখানে দুটো নাম্বার আশা করি দেখতে পাচ্ছ। নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার, যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। অ্যাডমিশন প্রসেস শুরু হয়ে গিয়েছে, চলছে। ঠিক আছে, চলো আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।